আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তারেক রহমান সাহেব চীনে গেছেন। ভারত যেভাবে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এখন যাকে বলা হয় একটা গ্রিপের মধ্যে পেয়ে গেছে। এখন আওয়ামী লীগকে যদি ভারত বলে যে আমাকে রংপুর লিখে দিতে হবে, তোমাকে আমি কালকে ক্ষমতায় বসাবো, আপনি বলেন তো আওয়ামী লীগ কি ওখানে দিল্লিতে বসে তারা বলবে আমরা রাজি হব না? আওয়ামী লীগ যদি বলে যে ঠিক আছে তোমাকে আমরা বাংলাদেশ দখল করব, তোমরা বাংলাদেশের মুখ্যমন্ত্রী হবে, গভর্নর হবে, পশ্চিমবঙ্গের শুভেন্দুর মতো, কালকে তোমাদের ক্ষমতা ফিরিয়ে দেবো, আওয়ামী লীগের জায়গায় যদি আপনি হতেন আপনি কি করতেন বলেন? আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে, আওয়ামী লীগ মানে ভারত যেভাবে আওয়ামী লীগকে একটা মানে যাকে বলে একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে, এই ফাঁদের কারণে ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় ফিরে পাওয়ার জন্য ভারত যে শর্ত দেবে সেই শর্তেই আসলে আওয়ামী লীগ রাজি হবে বা রাজি হতে বাধ্য। ঠিক একই কাজ আমেরিকা করেছিল। তারা ডিপ স্টেটের যে এজেন্ট, তাদের সঙ্গে তাদের এটা বোঝাই যায় এরকম একটা চুক্তি হয়েছিল। আমেরিকা যা চেয়েছে তারা ঠিক সেম কাজটি তারা করেছে, কিন্তু করেও তারা সেটা বাস্তবায়ন করতে পারেনি। এজন্য আমেরিকার খুব রাগ। একইভাবে এখন যেভাবে চীন তারেক রহমান সাহেবকে একটা গ্রিপের মধ্যে নিয়ে এসছে, একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে, ভারতের সাথে সম্পর্ক শেষ, আমেরিকার সাথে সম্পর্ক শেষ, আমার বন্ধু জাদু জানে ওই জাদু পর্যন্ত, এই গান পর্যন্ত শেষ। এবং এই কাজটি, আমার বন্ধু জাদু জানে, এই কাজটি যে চায়না মানে আনোয়ার ইব্রাহিমকে দিয়ে করে করায়নি, আপনি কি করে বুঝলেন? আপনারা জানেন যে আনোয়ার ইব্রাহিমের উপর চীনের একটা বিরাট প্রভাব আছে এবং তাকে সম্মান দেখানো হয়েছে, আন্তরিকতা দেখানো হয়েছে, কিন্তু কিছু দেওয়া হয়নি, অভুক্ত রাখা হয়েছে। সেই অভুক্ত জায়গা থেকে গিয়ে এখন তারেক রহমান সাহেব যদি চীন থেকে খালি হাতে আসেন, বাংলাদেশে মুখ দেখাতে পারবেন না। এর কারণ হলো মালয়েশিয়ার সফর থেকে তিনি এসে বলার মতো, বাংলাদেশে বলবেন আমি এটা নিয়ে এসেছি মালয়েশিয়া থেকে, এরকম কোনো কিছু তৈরি হয়নি। তো সেক্ষেত্রে চীনের সঙ্গে তাকে একটা সমঝোতা আসতে হবে। এখন সেই সমঝোতাগুলো কি হতে পারে? ইতিমধ্যে বাংলাদেশে প্রায় সবাই জানেন যে চীন থেকে অনেকগুলো 10টা না 20টি যুদ্ধ বিমান কেনা হবে। C-10 বা কি যেন একটা যুদ্ধ বিমান আছে, যেটা অত্যন্ত ইফেক্টিভ। এই মুহূর্তে F-35, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক জঙ্গি বিমান F-35, এই F-35 বা MiG-29 এগুলোকে টেক্কা দেওয়ার মতো চীনের যে জঙ্গি বিমান, যেটি বিগত ভারত এবং পাকিস্তান যে যুদ্ধ হলো সেই যুদ্ধে ভারতের আকাশকে তছনছ করে দিয়েছে পাকিস্তান মানে বিমান বাহিনী। এবং এই যুদ্ধ বিমানগুলোর কারণে তড়িঘড়ি করে ডোনাল্ড ট্রাম্পের একেবারে হাত ধরে ভারত বলতে গেলে একটা যুদ্ধবিরতি পাকিস্তানের সাথে করতে রাজি হয়েছে, এবং এই যুদ্ধে পাকিস্তানের জয়লাভের কারণে আজ ওসিম মনির সেই দেশের ফিল্ড মার্শাল, এবং সেই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশে দেওয়া হচ্ছে। আর সেই যুদ্ধ বিমান যদি বাংলাদেশে থাকে এবং সেগুলো চালানোর জন্য চাইনিজ এক্সপার্ট বাংলাদেশে আসবে, পাকিস্তানি পাইলট আসবে, বাংলাদেশের পাইলট এক্সপার্ট হবে, এবং এগুলো সবই শিলিগুড়ি করিডোরের ওখানে আমাদের যে সৈয়দপুর বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরে যেটা সামরিক বিমানবন্দর, সেখানে নতুন করে বিমানবন্দর নির্মিত হয়ে সেখানে রাখা হবে। এটা ভারতের জন্য বোঝার চেষ্টা করেন কি সমস্যা। ভারত যেখানে এখন রংপুর বিভাগ কিনে নিতে চাচ্ছে, ভারত যেখানে রংপুর বিভাগ দখল করতে চাচ্ছে, পুরো বাংলাদেশ দখল করতে চাচ্ছে, তখন চীনের এই বিমানগুলো যদি থাকে, চীনা এক ডিভিশন সৈন্য যদি বাংলাদেশে থাকে, তাহলে ওই পুরো অঞ্চলটি মানে আপনি ম্যাপের দিকে তাকান, যেটি এখন আমাদের জন্য লায়াবিলিটিস, সেটি আমরা একেবারে উত্তরবঙ্গ থেকে পার হয়ে সোজা ফেনী পর্যন্ত মধ্যে যে জায়গাটা আছে সমান করে আমরা নিয়ে নিতে পারবো, এবং চীন সেটা চায়। এবং এটা যখন ভারত দেখছে বা বুঝছে, তখন ভারতের অবস্থাটা কি। আর এই যে তারেক রহমান সাহেবকে বাগে পেয়ে এখন সেই উত্তরবঙ্গের তিস্তা প্রকল্প, তারপর সেখানে এশিয়ার বৃহত্তম সামরিক বিমান ঘাঁটি নির্মাণ, এবং উত্তরবঙ্গে 1000 শয্যার 8টি হাসপাতাল, সারা বাংলাদেশ হবে, তার মধ্যে একটি হাসপাতাল উত্তরবঙ্গে হবে, মানে চীনের অর্থায়নে। এরপর চীনের অর্থায়নে সেই পদ্মা ব্যারেজ সেটা হবে, তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু,
এগুলা মানে আমাদের জন্য বিরাট একটা স্বপ্নের বিষয়, কারণ এটা চীনের জন্য তো ওয়ান টুর বিষয়। এবং এ ধরনের প্রকল্প যখন হবে তখন সেখানে দুই হাতে মানে মানে অর্থ কামানোর ধান্দা থাকবে। কেন চীন সবসময় করে কি, যে টাকা দেয় সেই টাকাতে দুর্নীতি করার একটা সুযোগ করে দেয়, এবং সেই দুর্নীতির করার এমন সুযোগ করে দেয়, সেই সুযোগের ফলে শেখ হাসিনার সাধ্য ছিল না পদ্মা সেতুতে দুর্নীতি বন্ধ করার, শেখ হাসিনার সাধ্য ছিল না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি বন্ধ করার। কাজে আবার যদি এই চীনা প্রকল্পগুলো এভাবে চলে আসে, এটি দেওয়াই হবে মূলত লুটপাট করার জন্য। 50% কাজ হবে, বাকি 50% মেরে দেওয়া হবে, যাতে করে প্রকল্প দীর্ঘায়িত হয়, চীনের আরো লাভ হয়, বাংলাদেশ ঋণের জালে আবদ্ধ থাকে, এবং প্রতিটি প্রজেক্ট নন ভায়াবল, লাভজনক হবে না। তো আগে যে মহাজনী কারবার করতেন গ্রামে, যে ঠিক আছে আগে তুমি আমার মুনাফাটা দাও, আসল দেওয়ার দরকার না, আসলটা থাকুক। তো এরকম একটা ঋণের জালে চীন যাদেরকে ধরেছে প্রায় সবাইকে এভাবে ঋণের জালে আবদ্ধ করে ফেলেছে, এবং অনেকটা কৃতদাসের মতো করে ফেলেছে। তো বাংলাদেশ ঠিক সেই জায়গাতে গিয়ে পা দেবে, নাকি শেখ হাসিনার মতো একটা ভারসাম্যপূর্ণ মানে কূটনীতি স্থাপন করার চেষ্টা করবে, ভারত এবং চীন দুইজনকেই সমানভাবে খেলবে। এটি এই তারেক রহমান সাহেবের জন্য বলতে গেলে একটা অগ্নি পরীক্ষা, এবং সেই অগ্নি পরীক্ষা এখন তিনি চীনের মাটিতে দিচ্ছেন। আপনারা জানেন যে চীনের বর্তমান প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং এই মুহূর্তে বলা হয় পৃথিবীর সবচেয়ে রাফ অ্যান্ড টাফ ম্যান। কথা বলেন একেবারে কম, আপনি তার কোনো হাসির ছবি দেখতে পারবেন না, হাসেন না, বলতে গেলেই না। পুতিন হাসেন, কিন্তু তিনি হাসেন না। পৃথিবীর দুটো মানুষ হাসেন না। এক নম্বর হলো রাশিয়ার যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন মিস্টার লাভরভ, তার কোনো হাস্যজ্জ্বল আপনি ছবি দেখতে পাবেন না। আর এই যে মিস্টার শি জিনপিং, তিনিও হাসেন না, এবং যারা হাসেন না তাদের মতো ডেঞ্জারাস মানুষ আর পৃথিবীতে নেই। এবং তিনি যেভাবে বড় হয়েছেন, যেভাবে ক্ষমতায় এসেছেন, এই ক্ষমতার পেছনে বহু নিষ্ঠুরতা রয়েছে, বহু ত্যাগ রয়েছে, তিতিক্ষা রয়েছে, সংগ্রাম রয়েছে, লড়াই রয়েছে, এবং তিনি যেটি হাত দিয়েছেন সেটি সফল হয়েছে। এবং তিনি তার নিজের ক্ষমতা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট মিস্টার শি। চীনের ইতিহাসে এই আধুনিক চীনের যে প্রতিষ্ঠাতা দুজন লোক, ডেং জিয়াওপিং, তার আগে মাও সেতুং, তাদেরও এই বর্তমান শির যে ক্ষমতা, এই ক্ষমতা তাদেরও ছিল না। তো সেই মানুষটির সঙ্গে একেবারে নবীন একজন প্রধানমন্ত্রী, 4 মাস যার প্রধানমন্ত্রীত্বের বয়স, ডিপ্লোম্যাটিক যে কোর, সেই ডিপ্লোম্যাটিক কোরে কাজ করার অভিজ্ঞতা বলতে এই প্রথম তিনি মালয়েশিয়া সফর করলেন। এর বাইরে তার যে অভিজ্ঞতা, এই বাংলাদেশে আসার পর রাষ্ট্রদূত পর্যায়ে ছিল, কিন্তু বাংলাদেশে আসার আগে তিনি যে লন্ডনে ছিলেন, কখনো কোনো রাষ্ট্রদূত পর্যায়ের লোকের সঙ্গে এইভাবে ডিপ্লোম্যাটিক মিশনে তিনি বৈঠক করেছেন এই দৃশ্য আমরা দেখিনি। ফলে সেই ভারী মানুষটি, পৃথিবীর সবচেয়ে ভারী মানুষটি মিস্টার শি, তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী যখন বসে আলাপ আলোচনা করবেন, সেখানে যে ফলাফল, সেটা ফলাফল কি হবে এটা নিয়ে যথেষ্ট আতঙ্কের কারণ আছে। এখন চীনের ফাঁদে পা দিলেও আমরা যেভাবে প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী ভারত তার কোপানলে পড়ে যাব, আর যদি আমরা ফাঁদে পা না দিই তাহলে কিন্তু আমার মারাত্মক বিপদ এবং বিপত্তিতে আমরা পড়ে যাব। কাজে এই পরিস্থিতিতে কি হবে যখন একটা দেশ সত্যিকার অর্থে এরকম একটা সংকটময় অবস্থায় পৌঁছে যায়? গত সেই 2014 থেকে আমাদের কিন্তু এই জাতীয় সংকট শুরু হয়েছে। তো এই সংকট মানে চলতে থাকে, অত অ্যাটলিস্ট 20 বছর 30 বছর না হলে সংকট যায় না। এখন যে পর্যায়ে আসছি তাতে আমাদের বিরাট কোনো ক্ষতি ছাড়া আমরা আসলে এখান থেকে ইউটার্ন নিতে পারবো, এটা বলতে গেলে অসম্ভব। এই মুহূর্তে বাংলাদেশ চীন থেকে যে ঋণ নিয়েছে, সেই ঋণের পরিমাণ মোর দ্যান 13 থেকে 14 বিলিয়ন ডলার। এককভাবে চীন আমাদের কাছে এই টাকাটা পাবে। আমাদের মোট বিদেশি ঋণ হলো 120 বিলিয়ন ডলার। তার মধ্যে কেবলমাত্র চীনই এখানে যদি 12 বিলিয়ন ডলার আমাদের কাছে পায়, তাহলে আমাদের টোটাল ঋণের 10%, এই যাবৎ আমরা 70 থেকে এই পর্যন্ত, 71 থেকে এ পর্যন্ত যত ঋণ করেছি, তো সেই ঋণের যেটা স্থিতি, এটি এসে এখন দাঁড়িয়েছে 1 লক্ষ মানে 120 বিলিয়ন ডলার। 120 বিলিয়ন ডলারের মধ্যে অন অ্যাভারেজে যদি 12 বিলিয়ন ডলার, এটা 2-1 বিলিয়ন ডলার কম বেশি হতে পারে। তো এই 12 বিলিয়ন ডলার চীন আমাদের কাছে পাবে, এটার পেমেন্ট রিপেমেন্ট।
এর বাইরে আমাদের অর্থনীতির রিকনস্ট্রাকশন, অন্যান্য সব মিলিয়ে অ্যাটলিস্ট এই মুহূর্তে $3 বিলিয়ন আমাদের নগদ দরকার, যেটি আশা করছি আমরা চীন থেকে সেটি পাবো। 2 নম্বর হলো যে আমাদের যে ব্যবসা বাণিজ্য যেখানে রয়েছে, অবকাঠামোগত উন্নয়ন, সেখানে আরো প্রায় $20 থেকে $25 বিলিয়ন একটা লং টার্ম ইনভেস্টমেন্ট আমাদের দরকার। শেখ হাসিনার জমানাতে এরকম একটা প্রথম যখন সেখানে গেলেন, কথা হয়েছিল যে $40 বিলিয়ন চীন বাংলাদেশে ইনভেস্ট করবে, এবং সেই $40 বিলিয়ন পর্যায়ক্রমে ইনভেস্ট করবে, এটা নিয়ে আমরা খুব আনন্দে মেতেছিলাম। কিন্তু চীন এর বিনিময়ে যে শর্তগুলো দিয়েছিল, আওয়ামী লীগ সরকার সেই শর্তগুলো একটাও পূর্ণ করেনি, ফলে চীনের সেই বিনিয়োগ আসেনি। অধিকন্ত চীন শেখ হাসিনার জমানার একদম শেষ সময়টা পর্যন্ত পৃথিবীতে যদি 1 নম্বর তাকে কেউ সমর্থন দিয়ে থাকে, ইভেন বেটার দ্যান ভারত, সেটি চীন দিয়েছে। তারা আনকন্ডিশনালি শেখ হাসিনাকে টাকা দিয়েছে। বলা হয়ে থাকে যে 2018 সনের যে নির্বাচন, সেই নির্বাচনে, সত্য মিথ্যা আমি আগে বলে নিচ্ছি, আমি সেই নির্বাচনে প্রার্থী ছিলাম। তো সেই নির্বাচনে ভারতের সঙ্গে বিএনপির একটা নেগোসিয়েশন হয়েছিল, ভারতের সঙ্গে আওয়ামী লীগের একটা নেগোসিয়েশন হয়েছিল। তাতে বলা হয়েছিল যে বিএনপি নির্বাচনে অংশ নেবে, একটা সার্বজনীন চমৎকার একটি নির্বাচন হবে, এবং বিএনপিকে 80 থেকে 85টি সিট দেয়া হবে, যেভাবে এবার 70 থেকে 78 বা 80টির মতো সিট জামাত পেয়েছে। দেখেন কোনো টু শব্দ হচ্ছে না। তো ওই রকম একটা যদি অবস্থা 2018 সনে হতো, জামাত এবং বিএনপিকে যদি 80টা সিট আওয়ামী লীগ দিত, তাহলে 5টি বছর আওয়ামী লীগ সগর্বে সুন্দরভাবে থাকতে পারত, এবং এখন ভারতের যে বদনাম হচ্ছে সেই বদনামটা হতো না। এবং এই কাজটি ভারত প্রাণান্ত চেষ্টা করেছিল। কিন্তু শেষের দিকে একেবারে নির্বাচনের 3-4 দিন আগে শোনা কথা, চীনের গোয়েন্দা সংস্থাগুলো প্রশাসনে অ্যাটলিস্ট 3,000 কোটি টাকা, কেউ কেউ বলে 30,000 কোটি টাকা, কেউ বলে 3,000 কোটি টাকা, এটি যে নির্বাচন হয়েছিল 2018 সনে, তার 2 থেকে 3 দিন আগে প্রতিটি থানা, উপজেলা, জেলাতে এই টাকাটা চীন বিনিয়োগ করে। বিনিয়োগ করে ওই নির্বাচনে ভারত যেভাবে চাচ্ছিল সেটিকে উল্টে দেয়। উল্টে দিয়ে যে নির্বাচন হয়, সেখানে 6 থেকে 7টি সিট